গেলে বাড়বে কর্মসংস্থান। জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন বাতিলের প্রতিশ্রুতি, ৯টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার। প্রত্যেক গৃহিণীর হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। প্রতি মাসে ২ থেকে ২,৫০০ টাকা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। কর্মঘণ্টা কমানো বা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট না করে তার কর্মসংস্থানে যাতে তাকে সেই সাপোর্টটা দেওয়া যায়, সেই জন্য আমরা কর্মস্থলে ডে কেয়ার এবং বেস্ট ফিডিং কর্নার আমরা কম্পালসারি করতে চাই। যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটিকে নিশ্চিত করা, কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বললেন জামাত আমির। কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। দুয়ারে কড়া নাড়ছে ভোট। ছুটির দিনে জমজমাট প্রচার, কেন্দ্রে বহিরাগত আনার হুমকির অভিযোগ বিএনপির। লেভেল প্লেইং ফিল্ড নেই দাবি 11 দলের। ভোলায় দুপক্ষের সংঘর্ষে আহত 12। নির্বাচনে নাশকতায় অস্ত্র মজুদের খবরে যৌথ বাহিনীর অভিযান। বাড্ডা ও যাত্রাবাড়ি থেকে বিদেশি অস্ত্র ও বিপুল গোলাবারুদ জব্দ। শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মাসুম সহ আটক 5। ওনার সামনে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সঠিক নয়, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। এবং 6 দিন পর সচল চট্টগ্রাম বন্দর। টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি 2 দিন স্থগিত। আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক করার চেষ্টা। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমবে না, বরং বাড়বে কর্মসংস্থান। ফ্যামিলি কার্ড, জুলাই সনদ বাস্তবায়ন, ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন বাতিল, সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি সহ 9টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছে দলটি। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষণা অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান জানান, প্রতিহিংসা নয়, সহনশীল রাজনীতির পথে হাঁটতে চায় বিএনপি। যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার বিএনপির। অভিনন্দন জানাই, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। কোন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঘোষণাও করলেন নির্বাচনী ইশতেহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার আগে বাংলাদেশ, এই মূল দর্শন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিও দেন। একজন ব্যক্তি ম্যাক্সিমাম 10 বছর তা প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে। সংসদে উচ্চ কক্ষ প্রবর্তন করতে চাই। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। বিকেল 4টার আগে দলীয় ইশতেহার ঘোষণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রতিহিংসা নয়, সহনশীল রাজনীতির পথে হাঁটতে চায় বিএনপি। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। সেজন্যই আমরা মনে করি সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপন করা হবে জানিয়ে ইশতেহারে 9টি বিষয়ের উপর প্রাধান্য দেন তারেক রহমান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড সহ প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। গার্মেন্টসের বাইরে আরও নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই, যেখানে নারীদের আরও বেশি সংখ্যক কর্মসংস্থানের সুযোগ হবে। একজন নারীকে যখন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, স্বাভাবিকভাবেই প্রকৃতিগত কারণ হিসাবেই তাদেরকে আমাদের আরও কিছু ব্যাপারে সহযোগিতা করা উচিত। তাদের কর্মঘণ্টা কমানো বা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট না করে
কর্মসংস্থানে যাতে তাকে সেই সাপোর্টটা দেওয়া যায়, সেই জন্য আমরা কর্মস্থলে ডে কেয়ার এবং বেস্ট ফিডিং কর্নার আমরা কম্পালসারি করতে চাই। মা বেগম জিয়া ও নিজের নির্যাতনের কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আর কেউ যেন বিচার বিভাগের নির্যাতনের শিকার না হয়, তাই সরকারে গেলে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। বলেন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর বিএনপি। আমি, আমার মা, আমার পরিবার, আমরা এই বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটিকে নিশ্চিত করা। কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি হয়রানি বন্ধে নানা পরিকল্পনার কথা জানান তারেক রহমান। যত বেশি সংখ্যক কর্মসংস্থান তৈরি করা, যত বেশি সংখ্যক দেশি এবং বিদেশি বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে উৎসাহিত করা, প্রতিষ্ঠান তৈরি করা, বিনিয়োগ করা, বিনিয়োগের মধ্যে শিল্প এবং শিল্প প্রতিষ্ঠান তৈরি করা। কারণ বিনিয়োগ করলে প্রত্যেকটি নাগরিকের আয় যত বাড়বে, রাষ্ট্রের আয়ও তত বাড়বে। পররাষ্ট্রনীতি প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষের স্বার্থ আগে প্রাধান্য দেবেন তারা। জানান, প্রতিবেশী সহ সব দেশের সঙ্গে বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে। রোহিঙ্গা সমস্যার সমাধানে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতের কথা দেন বিএনপি চেয়ারম্যান। যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব। আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তন, সেফ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই। মানুষের ভাগ্য উন্নয়ন ও নতুন দেশ গঠনে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে আবারও দেশবাসীর সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমাদের যারা এখন ইয়াং জেনারেশন আছে, এদেরকে যদি আমরা আগামী 40 সালের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা আমাদের অর্থনীতি যে গতি আছে এটিকে আমরা তৈরি করতে পারবো না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। কাজে লাগাতে এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগতম। নিবিড়, আপনি তো জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক প্রকার কড়াই নাড়ছে এবং এই মুহূর্তে এসে বিএনপি তাদের ইশতেহার ঘোষণা করলো। তো ইশতেহারে হ্যাঁ, যেটি আপনি বলছিলেন যে সবশেষ যদি বলতে যাই যে আগামী এই সপ্তাহে কিন্তু যে নির্বাচন হতে যাচ্ছে, অর্থাৎ সামনের আগামীকাল থেকে যে সপ্তাহটি শুরু হতে যাচ্ছে, আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠিক হতে যাচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে যে নির্বাচনী ইশতেহারটি ঘোষণা করা হয়েছে, আমরা জানি যে একটি রাজনৈতিক দলের একটি লিখিত অঙ্গীকার জনগণের প্রতি বা ভোটারদের প্রতি, তারা ক্ষমতায় গেলে কি বাস্তবায়ন করে থাকবেন। তো সেই জায়গায় আজকের বিএনপির যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে, সেখানে মোটা দাগে যদি বলতে যাই 5টি অধ্যায়ে 44 পৃষ্ঠার যে তারা তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে এবং সেখানে যে কটি বিষয় আসলে যে গুরুত্বপূর্ণ সেটি আমরা একটু এক নজরে যদি বলতে যাই, বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে 31 দফা এবং জুলাই সনদের বাস্তবায়নের দিকে তারা গুরুত্ব দিবেন। জনকল্যাণমূলক সরকার গঠন করা এবং জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রশাসন গঠন এবং একই সঙ্গে সেবাবান্ধব পুলিশ গঠনের কথা বলা হয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহারে এবং যত দ্রুত সম্ভব আইনি শাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় এবং দুর্নীতি দমনে পদ্ধতিগত ও আইনি সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহারে। একই সঙ্গে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারের কথা বলা হয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহারে এবং জনগণের প্রতি যে অঙ্গীকার করেছে বিএনপি, সেখানে বলা হয়েছে কর্মসংস্থান, বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হবে এবং নারীর সামাজিক অর্থনৈতিক বিকাশ এবং নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথাও কিন্তু বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে। অন্যদিকে পররাষ্ট্রনীতির
বিষয়ে যে কথাটি বলা হয়েছে যে সমতার ন্যায্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি হবে এবং রোহিঙ্গা মানে প্রত্যাবাসনের কথাও কিন্তু বলা হয়েছে। আর নারীদের শিক্ষার বিষয়ে যদি বলতে যাই, সেখানে বলা হয়েছে যে স্নাতকোত্তর পর্যায়ে পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং একই সঙ্গে মানে নারীদের বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও কিন্তু বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে এবং 10,000 টাকা পর্যন্ত মানে সুদসহ কৃষি ঋণ মওকুফের কথা বলা হয়েছে এবং পাচার করা যে অর্থ সেটি ফেরত আনার অঙ্গীকারও কিন্তু যে বিএনপির নির্বাচনী ইশতেহারে করা হয়েছে। তারা কিন্তু নির্বাচনী ইশতেহারে 9টি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে কিছু বলেছেন। এই বিষয়ে আপনি বিস্তারিত স্বাভাবিকভাবে যে কোনো রাজনৈতিক দল যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়ে থাকে, মোটা দাগে অনেকগুলো কথাবার্তাই বলা হয়ে থাকে, কিন্তু কিছু কিছু বিষয়ের উপর বিশেষ অগ্রাধিকার থাকে। ঠিক একইভাবে যে বিএনপিরও কিন্তু যে প্রধান যে প্রতিশ্রুতিগুলো ছিল বা অগ্রাধিকারের জায়গা ছিল, 9টি বিষয়কে তারা চিহ্নিত করেছেন এবং তার মধ্যে রয়েছে প্রান্তিক ও নির্ময়ের যে পরিবার যারা রয়েছেন তাদের মানে সুরক্ষার দিতে ফ্যামিলি কার্ড চালুর কথা বলা হয়েছে। তার আওতায় প্রতি মাসে 2,500 টাকা করে বাদসম মূল্যের যে খাদ্য সহায়তা বা নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে এবং একই সঙ্গে যে কৃষকদের সহায়তায় ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কৃষক কার্ডের কথা বলা হয়েছে, যার আওতায় ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বিমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজার করণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং একই সঙ্গে যে দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলা হয়েছে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণের কথা বলা হয়েছে বিএনপি নির্বাচনী ইশতেহারে এবং একই সঙ্গে কিন্তু যে প্রাথমিক শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে সেটি বলা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত সহায়তা এবং মিড ডে মিলের কথা বলা হয়েছে। তরুণদের কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে বিএনপি নির্বাচনী ইশতেহারে এবং ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি, 20,000 কিলোমিটার নদী খাল খনন ও পুনঃখনন এবং 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কথা বলা হয়েছে এবং অন্যদিকে সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতাদের জন্য সম্মানী এবং যে প্রশিক্ষণ ব্যবস্থার কথাও কিন্তু বলা হয়েছে। অন্যদিকে পেপাল চালু অর্থাৎ এবং ই কমার্সের মাধ্যমে আঞ্চলিক হাব স্থাপনের কথাও কিন্তু যা বলা হয়েছে। নিবিড় একটু যদি বলতে চাই যে বিএনপির পক্ষ থেকে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এটি প্রতিবেদন রয়েছে, তারপর ফিরবো আলোচনায়। দর্শক যদি জানাতে চাই, বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং সংবিধান সংস্কারের ক্ষেত্রেও কিন্তু যে বেশ কিছু মানে তাদের প্রতিশ্রুতি কিংবা যেই অঙ্গীকার সেগুলো তুলে ধরা হয়েছে। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে আমার করা, সেটি দেখে তারপর আমরা ফিরছি আলোচনায়। 2023 সালে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা রূপরেখার উল্লেখযোগ্য অংশ জড়িয়েছিল সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারের প্রস্তাবনা। এমনকি সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতিও তুলে ধরা হয় সে সময়। বছর ব্যবধানে জুলাই অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাপকভাবে আলোচিত হয় সংবিধান সংস্কার প্রসঙ্গ। জাতীয় ঐক্যমত্য কমিশনের ডাকে দলগুলো যেমন এক টেবিলে বসেছে, তেমনি সাংবিধানিক অনেক বিষয়ে এসেছে বিএনপি সহ বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট বা ভিন্নমত। শুক্রবার ঘোষিত বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রথম অধ্যায়ে ঠাঁই পায় সাংবিধানিক সংস্কারে দলটির প্রস্তাবনা। ইশতেহারে বলা হয়, সংবিধান সংস্কারে গত 17 অক্টোবর জুলাই সনদ যে আঙ্গিকে ঐক্যমত্য ও স্বাক্ষরিত হয়েছে সেগুলো সে মতে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। গত বছর সই হওয়া জুলাই সনদে অবশ্য বলা হয়েছিল, কোনো রাজনৈতিক দল বা জোট নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। জুলাই সনদে যেসব বিষয়ের নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি, সেসব ইস্যুতে ইশতেহারে নিজেদের অবস্থানও তুলে ধরেছে দলটি। সংসদে প্রস্তাবিত 100 আসনের উচ্চ কক্ষের বিষয়ে বিএনপির ইশতেহারে বলা হয়, অক্ষুণ্ণ থাকবে সংবিধানের এককেন্দ্রিক চরিত্র। নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবে দলগুলো। সংবিধান সংশোধনী, অর্থ বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা ছাড়া অন্যান্য বিল উচ্চকক্ষে পাঠানো হবে। উচ্চকক্ষ কোনো বিল 1 মাসের বেশি আটকে রাখলে তা অনুমোদিত বলে বিবেচিত হবে। উচ্চকক্ষে কমপক্ষে 10% নারী সদস্য থাকবেন। তবে সাধারণ নির্বাচনের প্রার্থী তালিকার সময় উচ্চকক্ষের তালিকা প্রকাশের প্রয়োজন হবে না। সংসদে আলোচনা ও জুলাই সনদের ভিত্তিতে নির্ধারিত হবে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা। তবে বিচার বিভাগ ও রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বাইরে রাখতে চায় বিএনপি। ইশতেহারে বলা হয়, কার্যকর নির্বাচন কমিশন গঠনে জুলাই সনদের ভিত্তিতে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন গঠন এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগে
প্রয়োজনীয় আইন করা হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সদস্যদের আইন অনুসারে নিয়োগ দিবে সরকার। রাষ্ট্র পরিচালনা সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন কোনো ব্যক্তি। একই সঙ্গে প্রধানমন্ত্রীত্বের সময় থাকতে পারবেন দলীয় প্রধানের পদেও। ইশতেহারে বিএনপির প্রতিশ্রুতি, আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 বিচারপতি থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগে সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আরও শক্তিশালী ও ইখতিয়ার বাড়ানো হবে। সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে রাজধানীতে, তবে প্রত্যেক বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারবেন প্রধান বিচারপতি। অধস্থন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করতে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। আইনজীবীদের সংগঠন করা রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার নীতি সমুন্নত রাখবে বিএনপি। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, উপরাষ্ট্রপতি পদ তৈরি, সরকারি দলের বাইরে থেকে একজন ডেপুটি স্পিকার মনোনয়ন, সংসদের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে মনোনয়ন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, অগণতান্ত্রিক সংশোধনী বাতিল, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায়পাল নিয়োগ, রাষ্ট্রপতির ক্ষমায় নীতিমালা, জুলাই অভ্যুত্থানকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষার কথা বলা হয় বিএনপির ইশতেহারে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ফেরানো হবে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। সুশাসন নিশ্চিত করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রবিন, নিবিশ। বিএনপির ইশতেহারে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের একটি বিষয় উঠেছে, এই বিষয়ে যদি একটু বিস্তারিত জানাতেন। না, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ইস্যুতে কিন্তু যে বিএনপি এর আগেই কিন্তু যে বেশ কয়েকভাবেই কিন্তু যে উঠে এনেছিল, যে বিভিন্ন দফায় 27 দফার কথা বলা হয়েছে, 29 দফার কথা বলেছিল এবং সবশেষে 31 দফার কথা বলা হয়েছিল। এবং এখানে কিন্তু যদি আমরা একটু বলতে চাই যে আমাদের এখন দেখতে পাচ্ছি এই কার্ডটি নিয়ে অবশ্য আমরা এর আগে আলোচনা করেছিলাম। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ইস্যুতে যদি আমরা একটু বলতে চাই, সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে যে কথা বলছে, রাষ্ট্রের প্রত্যেক স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা, তারপর হলো যে নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষ গঠন, প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত থাকতে পারবে, বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিতের কথাও বলা হয়েছিল এবং একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, ন্যায়পাল নিয়োগ এবং ফেসিবাদ ও দাবিদারিত্বের পুনরাবৃত্তি দমন, এই রকম বেশ কিছু বিষয়াশয় কিন্তু যে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঠাঁই পেয়েছে এবং তাতে বিএনপি মনে করে যে এর মধ্য দিয়ে আসলে যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার হবে এবং রাষ্ট্রকে এবং সরকার ব্যবস্থা অধিক জবাবদিহিমূলক হবে, সেটি দলটির পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিবিড়, আপনাকেও ধন্যবাদ। নিবিড়। বিএনপির ইশতেহার নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি, কথা দিয়ে কথা রাখেনি, তাদের ভোট চাওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাত ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, নড়াইল ও ফরিদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামাত আমির। পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে জনস্রোত, সভাস্থলে জায়গা না পেয়ে অনেকে অবস্থান নেন পার্শ্ববর্তী ভবন ও ছাদে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জনসভা ঘিরে এ জনসমাগম। দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল বিভাগে জামায়াত আমির। শুক্রবার বেলা 12টার কিছু আগে পটুয়াখালীর বাউফলে জনসভায় অংশ নেন তিনি। 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। এর আগে সকালে বরিশালের মেহেন্দিগঞ্জে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বক্তব্যে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। নতুন করে কোনো চোর জন্ম দেব না, লুটেরা জন্ম দেব না। সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন, বাকিরা বার্তা পেয়ে যাবে। অনেকেই দেখবেন নিজে নিজে তওবা করে সোজা হয়ে যাবে। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এবার বরিশাল বিভাগ সফর করছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ঝালকাঠি ও পিরোজপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। পুরানো বস্তা পচা রাজনীতি আস্থা করে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে বঞ্চিতদের জন্য ব্যয় করা হবে। পুরানা বস্তা পচা রাজনীতির যে পর্দা আছে, এটাকে ছিঁড়ে খান খান করে ফেলেছে। ওটা রাখবো না। ওই পরিবর্তনের আওয়াজ নেই, যুবকরা রাস্তায় নেমেছিল।
এদিন বিকেলে নড়াইলে জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতে সচেষ্ট থাকবে জামায়াত। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের সরকার গড়তে চাই না, আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। সেই বিজয়ের লড়াই আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। রাতে ফরিদপুরের বোয়ালমারীতে জনসভায় নির্বাচন বানচালের সব অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই স্লোগান শেষ। যার ভোট সেই দিবে। এই ভোটের পর কেউ যদি হাত পায়, কালো চিল হয়ে আসে, ডানা খুঁড়ে ফেলতে হবে। কোনো কিছু আমার কাইরে নাইরে বরদাস্ত করা হবে না। প্রচারণা শুরু হওয়ার পর থেকে শুক্রবার সর্বোচ্চ 8টি জনসভায় অংশ নেন জামায়াত আমির। এসব জনসভা থেকে গণভোটে হ্যাঁ এর পক্ষেও প্রচারণা চালান তিনি। তাদেরকে অভিনন্দন জানাবো। শফিক মুন্সি, সময় সংবাদ। ছুটির দিনে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা এসেছে নানা ইস্যুতে তাদের অভিযোগ। তবে তাতে ভাটা পড়েনি প্রচারে, বরং উৎসব মুখর পরিবেশে জনসংযোগ চালিয়েছেন প্রার্থীরা। শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই নির্বাচনী এলাকায় দেখা গেছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের। সন্ধ্যায় পুরান ঢাকার দুপখোলা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এতে একটি দলের বিরুদ্ধে নারীদের ঘরবন্দি করার পরিকল্পনার অভিযোগ করেন তিনি। তারা পায়তারা করছে, আমাদের মা বোনদেরকে ঘরে ঢুকিয়ে দিবে, তাদেরকে গৃহবন্দী করে রাখবে। তারা যদি কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, শুধু নারী নয়, আমাদের সকলের ব্যক্তি স্বাধীনতা হরণ করবে। লালবাগে ঢাকা 7 আসনে জনসভা করেন বিএনপি প্রার্থী হামিদুর রহমান। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন দলটির প্রচার বিভাগের প্রধান উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন হালাল। ঢাকা 8 সহ অন্যান্য আসনেও প্রচারে দেখা গেছে দলটির প্রার্থীদের। তাদের বক্তব্যে উঠে আসে ভোটের পরিবেশ, নির্বাচনী কৌশল সহ নানা বিষয়। যদি এই যে আরেকটা দল নির্বাচনের কথা বলে, তারা যদি নির্বাচিত হতে পারে, ঘর থেকে বাইরে হতে পারবেন না। জামাত ইসলাম আমাদের চেলাবেলা যা শুরু করছে, তাতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা আমার সন্দেহ আছে। বাড্ডার সাতারকুলে গণসংযোগে ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান। ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি একটি দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। একটি দলের বিরুদ্ধে দলের নারী কর্মীদের ভোটের মাঠে কাজ করতে না দেওয়ার অভিযোগ তোলেন ঢাকা 16 আসনের জামায়াত প্রার্থী আব্দুল বাতেন। দলীয় ইশতেহারে সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। যদি নিরপেক্ষ ভূমিকা না রাখে, তাহলে বাংলাদেশের আমরা যে সুষ্ঠু নির্বাচনে সেটার সম্ভাবনা থাকবে না, বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ দিকে যাবে। আমরা নিশ্চয়ই সেটা কেউই চাই না। আমাদের বোনরা যখন বাড়ি বাড়ি দাওয়াতি কাজ করতে গেছে, তখন কিছু সমস্যা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পেশ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। বাংলাদেশকে ছাড়াই কাল শুরু টি-20 বিশ্বকাপ। কলম্বোতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। নানা বিতর্কে আয়োজন নিয়ে চাপে আইসিসি। এবার বাণিজ্যের সংবাদ। নিউমোরিং টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে 6 দিনের কর্মবিরতির পর কাজে ফিরেছেন শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় বেড়েছে কর্মচাঞ্চল্য। পুরো দমে চলছে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক করার চেষ্টা। এদিকে আন্দোলনের নামে 6 দিন ধরে বন্দর অচল করে রাখায় আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এর আগে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে 31 জানুয়ারি থেকে শ্রমিক আন্দোলন ও কর্মবিরতিতে অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর, যেটিতে 10টি জাহাজ এবং বেসরকারি ডিপোতে আটকা পড়ে প্রায় 13,000 একক রফতানি পণ্যের কন্টেইনার। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের সদস্যরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে মিছিল নিয়ে এগিয়ে গেলে বাধার মুখে পড়েন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। টানা 1.5 ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার শেল ব্যবহার করে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে শুরু হয় যান চলাচল। দেখছেন রাতের সময়। পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 31 জন নিহত হয়েছেন, আহত 1.5 শতাধিক। শুক্রবার স্থানীয় সময় দুপুরে টারলাই কালান এলাকায় জুমার নামাজের সময় একটি মসজিদের সামনে এই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। দেখছেন রাতের সময়। বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের 10ম আসর। এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট 20টি দেশ। আয়োজক দেশ হিসেবে আছে ভারত ও শ্রীলঙ্কা। এর আগে ভারতে নিরাপত্তা ইস্যুতে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তর করার জন্য আবেদন করেছিল বাংলাদেশ। তবে বিসিবির আবেদন নাকচ করে দিয়ে টাইগারদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেয় আইসিসি। ভারতের সামনে রয়েছে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপে শিরোপা জয়ের সুযোগ। 8 মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি-20 বিশ্বকাপের 10ম আসর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপি ক্ষমতায় গেলে বাড়বে কর্মসংস্থান, জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন বাতিলের প্রতিশ্রুতি, 9টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে ইশতেহার। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বললেন জামাত আমির। কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। যমুনার সামনে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সঠিক নয়, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।